হ্যালো বন্ধুরা, ভূত এফেক্টে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি মাহিন ভূত এফেক্টের পক্ষ থেকে। প্রতিদিন নতুন নতুন ভয়ঙ্কর গল্প, ভয়ঙ্কর স্টোরি, বিভিন্ন পৌরাণিক ইতিহাস বা সত্যিকারের ঘটনা পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং বেল আইকনটি বাজিয়ে দিন। ভূত এফেক্টের এটি হচ্ছে আমাদের প্রথম এপিসোড এবং প্রথম এপিসোড হিসেবে আমি কিছু বলতে পারি ইন্ট্রোডাকশন দিতে চাই যে আমাদের চ্যানেলের মোটিভ হচ্ছে সত্যিকারের এবং সঠিক ঘটনা প্রচার করা, যতটুকু সম্ভব নিশ্চিত হয়ে, এবং চেষ্টা করা যে নতুন নতুন ঘটনা বা ভয়ঙ্কর ঘটনাগুলো আপনাদের সামনে আনা। এবং যারা যারা আপনার ভূত.com-এর মতোই বা আদার্স যেসব প্ল্যাটফর্ম রয়েছে ওগুলোর মতোই ফলো করতে চান বা সাপোর্ট করতে চান, তাদেরকে বলবো যে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল আইকনটি বাজিয়ে দিন এবং আপনার কমেন্টে আমাদেরকে বলুন এবং জানান কীরকম ঘটনা আপনারা প্রত্যাশা করেন। পাশাপাশি যারা ঘটনা চান যে আপনাদের ঘটনাগুলো আমরা পরিবেশন করে শোনাই, তারা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া জিমেলে আমাদেরকে পাঠিয়ে দিবেন এবং আপনার ঘটনাটা যদি সিলেক্টেড হয় তাহলে আমরা আপনাকে জানিয়ে দেব যে কোন এপিসোডে আমরা সেটা পরিবেশন করব। তো আমি আপনাদেরকে বেশিক্ষণ অপেক্ষা করাবো না, এখানে বেশ কিছু ঘটনা আমার কাছে অলরেডি রয়েছে। তো চলে যাই প্রথম ঘটনাতে। যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। একটি ছদ্মনাম ব্যবহার করছি যেহেতু উনি নাম প্রকাশ করতে ইচ্ছুক না। আমার নাম রফিক, আমার বাসা সোনারগাঁও, এলাকার নাম কালাদরগা। কালাদরগাতে যারা ছিলেন বা কালাদরগাতে যারা আছেন তারা জানেন যে এখানে অনেক মাজার শরীফ রয়েছে। প্রতি বছর দূর দূরান্ত থেকে অনেক লোক আসে এই মাজার শরীফ পরিদর্শন করার জন্য। তো মূল ঘটনায় আসি। আমার কাকার নাম সুমন। সে ছোটবেলা থেকেই অনেক সুন্দর, যা চোখে পড়ার মতো। লেখাপড়া ছেড়ে অল্প বয়সেই আমার আব্বুর সাথে কাজে লেগে যায়। যখন ওনার বিয়ের বয়স হলো তখন প্রায় মেয়েদের বিয়ের প্রস্তাব ওনার বাসায় আসতো। উনি ছিলেন বেশ সুদর্শন এবং সুঠাম দেহের অধিকারী, কিন্তু আমার দাদি তখন বিয়ে করাতে চাইতেন না, রাজি ছিলেন না। ইতিমধ্যে একটি মেয়ের সাথে আমার কাকা সম্পর্কে জড়িয়ে পড়েন, কিন্তু সম্পর্কটা বেশি দিন দীর্ঘস্থায়িত্ব হয়নি। কেননা হঠাৎ কাকার বিদেশ যাওয়ার ব্যবস্থা হয়ে যায় আর কাকা বিদেশ চলে যায়। কিন্তু কাকা সেখানে 15 দিনও থাকতে পারেনি। তার শারীরিক অবস্থা এতই খারাপ হয়ে পড়ে যে কাকার মালিক তাকে দেশে পাঠিয়ে দেয়। আমরা সবাই মিলে এয়ারপোর্টে অপেক্ষা করছিলাম কাকার যে কখন ফ্লাইটটি শেষ হবে এবং কাকা যথারীতিভাবে ল্যান্ড করবে। হঠাৎ করে শুনতে পেলাম যে কাকা প্লেনের ভিতরেই অসুস্থ হয়েছেন, বেশ খানিকটা ভালোই অসুস্থ হয়ে পড়েছেন। তাড়াতাড়ি করে যখন ল্যান্ড করে প্লেনটি, আমরা সোজা কাকাকে নিয়ে হসপিটালে চলে যাই। সেখানে ডাক্তার কাকাকে দেখে ভয় পেয়ে যান, বলতে লাগলো যে এনাকে এখনই এখান থেকে নিয়ে যান, ভালো কোনো কবিরাজ দেখান। যখন আমরা জিজ্ঞেস করলাম যে ঘটনা কি, ইমার্জেন্সি ওয়ার্ডে কাকাকে যখন নেওয়া হয় তখন ডাক্তার ওনার চোখ দেখা মাত্রই দেখলেন যে ওনার চোখ ভীষণ লাল বর্ণের হয়ে আছে এবং সঙ্গে সঙ্গে উনি চোখ বড় বড় করে গর্জন করতে শুরু করলেন। একটা সময় কাকা বেড থেকে হাওয়ায় ভাসতে থাকে। এরকম সিচুয়েশন দেখে ডাক্তার আর এগুলো সহ্য করতে না পেরে সরাসরি বের হয়ে আমাদেরকে এই সব ঘটনা খুলে বলেন। এগুলো শুনে আমরা মোটেও বিশ্বাস করতে পারছিলাম যে হঠাৎ করে কি হয়ে গেল আমাদের কাকার। তারপর আমরা কাকাকে নিয়ে বাসায় চলে আসি। তাকে কোনোভাবেই সামলানো যাচ্ছিল না। একের পর এক কবিরাজ আনা হয়। তারা 60,000, 70,000, 1 লাখ টাকা করে বাজেট করে ঝাড়ফুঁক করতেন, কিন্তু কাকার কোনো উন্নতি হচ্ছিল না। কাকার অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো। কাকা মেয়েদের মতো আচরণ করত, ফুপির লিপস্টিক ঠোঁটে দিত, মেয়েদের কণ্ঠে কথা বলতো আর বারবার মিষ্টি খেতে চাইতো। আব্বু 10 কেজি 7 কেজি করে মিষ্টি এনে দিতেন। কাকা চোখের পলকে সব মিষ্টি একসাথে খেয়ে ফেলতো। আমরা ভীষণ ভয় পেতাম এসব দেখে। রাতে সুযোগ পেলেই কাকা রুম ছেড়ে দৌড় দিত। আব্বুরা গিয়ে সবাই মিলে ধরাধরি করে আনতেন। এভাবেই 3 দিন কাকার অবস্থা খুবই খারাপ হতে থাকে। অধিক সৌন্দর্যে বিশাল দেহের মানুষটার চোখের নিচে কালি পড়ে শুকিয়ে কাঠ হয়ে যায়। সবাই বলতো কাকা নাকি পাগল হয়ে গেছে। এরপর আমাদের পাশের এলাকার এক হিন্দু মেম্বার কাকাকে দেখতে আসেন। তিনি বললেন, আমি ওরে সুস্থ করতে পারবো, আমার 20,000 টাকা লাগবে, 21 গজ লাল কাপড়, 21 কেজি মিষ্টি আর একটি লাল মোরগ লাগবে।
বলা বাহুল্য তিনি আল্লাহকে বিশ্বাস করেন, কোরআন শরীফ অনেকবার খতম দিয়েছেন শুনলাম, এবং অনেকগুলো সূরাও জানেন, যদিও আমার এগুলো বিশ্বাস করার মতো মনে হয়নি। তারপর আমরা নিরুপায়। তো আমার আব্বু রাজি হয়ে যান এতে। ওই দিন তিনি হালকা ঝাড়ফুঁক করে বাসায় চলে যান পরের দিন আসবেন বলে, কিন্তু পরের দিন আর তিনি আসেন না। এরপর আব্বু তার বাসায় যান। উনি সরাসরি না বলে দেন তিনি এই কাজ করবেন না। না বলার কারণ জানতে চাইলে তিনি কিছুই বলেন না, এমনকি অ্যাডভান্স দেওয়া টাকাও ফেরত দিয়ে দেন। এরপর আমার দাদি ওনার কাছে গিয়ে অনেক কান্নাকাটি করে হাতে পায়ে ধরে রাজি করান। তখন উনি বললেন কাকাকে বদ জিনেরা ধরেছে। এই জিনগুলো খুবই শক্তিশালী এবং ভয়ঙ্কর, ওনাকে কালো জাদু করা হয়েছে। তারা আমাকে হুমকি দিয়েছে যাতে আমি কাকার চিকিৎসা না করি। জানা যায় কাকার উপর 7 জিনের আসর, সব হিন্দু জিন। আর এই জিনগুলো চালান করেছিল কাকার প্রেমিকা, যাকে সে একদিন আমাদের বাসায় এনেছিল। এগুলো বলার পর কবিরাজ বলেন এই কাজ আমার পক্ষে সম্ভব না, তবে আমি চেষ্টা করছি, আপনাদের জন্য কিছু করা যায় কিনা। এই বলে তড়িঘড়ি করে ড্রয়ার থেকে একটি খাতা বের করে একটি ঠিকানা লিখে দেয়। ঠিকানাতে একটি মাদ্রাসার নাম উল্লেখ রয়েছে এবং সেই সাথে একজনের নাম। সে নাকি খুব পারদর্শী কবিরাজ, যদিও সে কাজ করা ছেড়ে দিয়েছে, অনেক দিন হয়েছে। তবুও যদি রিকোয়েস্ট করা যায় বা বলা যায়, উনি সম্ভবত আপনাদের কাজটা নিবে। এই বলে কবিরাজ আমাদেরকে বিদায় করেন। ঠিকানাটা নিয়ে আমরা বাসায় চলে আসি। কাকার রুমের পাশে আমার আব্বু আম্মুর রুমটি ছিল। তো আমার আম্মুর প্রতিদিনই তাহাজ্জুদ নামাজ পড়ার অভ্যাস রয়েছে। উনি রাত 1টা বাজে উঠে উঁচু করে যখনই নিজের রুমে যাবে, হঠাৎ তার ডাইনিং টেবিলে নজর পড়ল যে কাকা টেবিলের উপর উঠে কি যেন একটা খাচ্ছে। এরকম দৃশ্য দেখে আমার আম্মু সেন্সলেস হয়ে যায়। হঠাৎ কোনো একটা কিছু পড়ার শব্দ শুনে আমরা সবাই চলে যাই। তড়িঘড়ি করে আম্মুকে খাটের মধ্যে শুয়ে পানি ছিটে ফোঁটা দিই। বেশ কিছুক্ষণ পর আম্মুর জ্ঞান ফিরে এবং আমাদেরকে সব কিছু খুলে বলে। কিন্তু আশ্চর্যজনক ঘটনা হচ্ছে যে আমরা যখন আম্মুকে তুলতে যাব তখন কিন্তু ডাইনিংয়ে আমাদের চোখ পড়েছিল, আমরা কাউকে দেখতে পাইনি এবং কাকা নিজের বেডে ঘুমিয়েছিল। তাহলে আম্মু কাকে দেখলো? এই প্রশ্ন ভাবতে ভাবতে আমি আমার রুমে চলে আসি এবং অনুভব করি যে আমাদের পুরো বাড়িটা একটা কেমন যেন বিদঘুটে ভাব, পচা গন্ধ, বিশ্রী একটা ভাব চলে এসেছে। সবাই ফিলিংসটা অনুভব করতে পারছে যে আমাদের বাড়িতে কালো ছায়ার উপদ্রব চলছে। ঠিক তখনই কাকার রুম থেকে ধূপধাপ আওয়াজ আসা শুরু করলো। মনে হচ্ছে কোনো কিছু ভাঙলে বা পড়ে গেলে যেরকম আওয়াজটা হয় ঠিক সেরকম। আমরা সবাই মিলে সেখানে চলে গেলাম কাকার রুমে এবং গিয়ে যা দেখলাম, যেটা দেখার জন্য আমি এখন আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। কাকা ঠিক একইভাবে চোখ লাল করে যেভাবে ডাক্তার বর্ণনা করেছিল ঠিক সেইভাবেই চোখ লাল করে কাকা বসে বসে বলছে আমাদের দিকে তাকিয়ে, কি ভয় পেয়েছিস? ভয় পাস না, আমি এত সহজে ওকে মারবো না। আমি ওকে তিলে তিলে মারব, এরপর তোদের পালা। আর মাত্র 3 দিন, তারপর এই বংশকে আমি নির্বংশ করে দেব। এই বলে কাকা অজ্ঞান হয়ে যায় এবং আমরা অনুভব করি যে কাকার বেডের পাশে যে জানলাটা রয়েছে সেখানে কি যেন একটা বিদ্যুতের গতিতে চলে গেল। সেই রাত্রে আমরা আর কেউ ঘুমাতে পারিনি, ভয়ে ভয়ে রাতটি পার করেছি। সকালবেলায় আমার কাকাকে নিয়ে আমার আব্বু আম্মু চলে যায় কবিরাজের দেওয়া সেই ঠিকানাতে। যথারীতিভাবে মাদ্রাসায় যেয়ে ওই লোকটির দেখা পায় এবং লোকটির সাথে কথা বলে আব্বু। লোকটি প্রথমবার কয়েকবার না করলেও কাকার এই অবস্থা শুনে পরে রাজি হয়ে যায় এবং বলে যে ঠিক আছে, আপনার বাসায় যান, আমি কাল আসব। আব্বু তখন ওই লোকটিকে জিজ্ঞেস করে যে হুজুর, যদি আজকে রাতের মধ্যে কিছু হয় তাহলে আমরা কি করব? উনি বললেন ভয় নেই, আপনারা একটু অপেক্ষা করুন, আমি আসছি। এই বলে উনি চলে যান এবং মাদ্রাসার ভিতরে তার নিজস্ব কক্ষ ছিল, ওইখানে যেয়ে তিনি আমাদের জন্য পানি নিয়ে আসেন এবং বললেন যে এই বোতলে থাকা পানিটা কাকাকে খাওয়াতে এবং সারা ঘরে ছিটিয়ে দিতে এবং চেষ্টা করতে যে সন্ধ্যার পর যাতে কেউ বাহিরে বের না হয়। উনি সব কিছু দেখে কালকে চলে আসবে।
তো এই কথা বলার পর আব্বু এবং আম্মু পানিটা নিয়ে আমাদের বাসায় চলে আসে এবং সেই দিন সন্ধ্যার আগে আগে সবাই বাসায় উপস্থিত। কবিরাজের কথা মতো পানিটা সারা ঘরে ছিটিয়ে দেয় এবং কাকাকে খাওয়ায়। ওই রাত্রে আর কিছু হয়নি। পরের দিন সকালে কবিরাজ চলে আসে এবং তিনি বললেন ওনাকে হিন্দু সম্প্রদায়ের কিছু পিচাস জাতীয় জিন ধরেছে। কিভাবে ধরেছে তার উত্তর বলতে গেলে তিনি বলেন যে হয়তোবা ওনার প্রতি কারো আক্রোশ ছিল, সেই জন্য ওনাকে কালো জাদু করা হয়েছে। উনি এই বলে কাকার ঘরের দিকে অগ্রসর হন এবং একটা একটা করে তাবিজ খুঁজতে থাকেন। প্রথম তাবিজটি তিনি কাকার কম্পিউটার ডেস্কের নিচে একটি ছোট লাল পোটলার মধ্যে পান। হুজুর যখনই একটা একটা করে তাবিজ খুঁজতে লাগলেন, ঠিক তখন কাকা শোয়া থেকে হঠাৎ উঠে এক লাফ দিয়ে কবিরাজের উপর উঠে বসে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। সবাই ধরাধরি করে কাকাকে বিছানার মধ্যে বসায়। তখন কাকার কণ্ঠটা চেঞ্জ হয়ে যায়। নর্মাল কণ্ঠটাকে কেমন জানি একটা নারী পুরুষ মিশ্রিত কণ্ঠ চলে আসে। কখনো নারী কণ্ঠে কথা বলছে, কখনো পুরুষ কণ্ঠে। বলা মুশকিল যে কাকাকে আসলে যেই জিনগুলো ধরেছে তারা কি নারী নাকি পুরুষ। ঠিক তখনই জিনগুলো হুজুরকে উদ্দেশ্য করে বলল, পারবি না, বিংশ শতাব্দীর পিচাস আমরা, আর তো মাত্র 2 দিন পর ওর রক্ত আমরা গিলে খাবো। কেউ পারবি না। আর তুই যদি বাধা দিস, মনে রাখিস তোরও একই পরিণতি হবে, যেই পরিণতি 2 দিন পর ওর সাথে করতে যাচ্ছি আমরা। হুজুর সোজা রুম থেকে বেরিয়ে বলে যে আমাকে একটু একা থাকতে দিন এবং আমাকে একটা আলাদা কক্ষ দিন যেখানে আমি আমার নিজের কাজ করতে পারবো। হুজুরকে গেস্ট রুমে নিয়ে যাওয়া হলো এবং সেখানে গিয়ে হুজুর দরজা বন্ধ করে দিলেন। দরজা বন্ধ করার আগে উনি বললেন যে ভিতরে যা কিছুই হোক না কেন আপনারা কেউ দরজার কাছে আসবেন না। এই বলে হুজুর দরজা লাগিয়ে দিলেন। ঠিক 5 মিনিট পর আমরা কাকার রুম থেকে বিভিন্ন ধরনের গোগানের আওয়াজ পাচ্ছি। মনে হচ্ছে কি যেন ধস্তাধস্তি হচ্ছে কাকার রুমে। আমরা ভয়ে কি ওনার রুমে যেতে পারিনি। এবং অপর পাশে কবিরাজের রুমেও অনেকজন লোক মিলে মারামারি করলে বা ধস্তাধস্তি হলে যেই সিচুয়েশনটা ক্রিয়েট হয়, ঠিক ওই রকম একটা পরিবেশ বিরাজমান করছে সেখানে। অনবরত কাকার রুম থেকে গোগানের আওয়াজ ভেসে আসছে। আব্বু কয়েকবার যেতে চাইলেও আম্মু বাধা প্রদান করে। আমরা সবাই ভয় আল্লাহু আকবার এবং দোয়া ইউনুস পাঠ করছিলাম। এভাবেই চলতে থাকলো 10 থেকে 15 মিনিট। তারপর হুজুর ঘর থেকে বের হয়ে আমার আব্বুর কাছে আসেন এবং বলেন যে ওরা আপনার ভাইয়ের শরীর সাময়িকভাবে ত্যাগ করেছে, তবে কিছু রিচুয়াল আছে যেগুলো পালন করতে হবে, তাহলেই এটার স্থায়ী সমাধান হবে এবং সেই রিচুয়ালগুলো আমার কাকারই পালন করতে হবে। উনি বললেন যে একটা খাসি এবং একদমে 3টি মোরগ কিনতে এবং আমাদের যে গ্রাম রয়েছে সেখানে কোনো একটা 3 রাস্তার মোড়ে মাঝরাতে সেটা রেখে আসতে, এবং কাজটি আমার কাকা স্বয়ং নিজে করতে বলেছেন উনি। তখন আব্বু জিজ্ঞেস করে উঠল যে আমি কি যেতে পারবো কিনা। উনি অনুমতি দিলেন এবং বললেন যে আপনি যেতে পারবেন, তবে জিনিসগুলো ওনারই রেখে আসতে হবে এবং পাশাপাশি রেখে আসার পর পিছনে ফিরে তাকানো যাবে না, তবেই এর স্থায়ী সমাধান হবে। তো যথারীতিভাবে ওই দিনই আব্বু এবং কাকা আমাদের গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে যায় এবং মাঝরাতে জিনিসগুলো রেখে আসেন। যদিও জিনিসগুলো রেখে আসার সময় কোনো ঘটনা ঘটেনি, তারপরও আব্বুর কাছে মনে হচ্ছিল যে কেউ যেন জিনিসগুলো রেখে আসার পর ওনাদের পিছ পিছ হাঁটছিল এবং অস্বাভাবিকভাবে গাছগুলো নড়াচড়া করছিল। ওনারা দ্রুত বাড়িতে চলে যান এবং পরদিন সোনারগাঁও চলে আসেন। আল্লাহর রহমতে আমার কাকা এখন সুস্থ আছে, আর কোনো সমস্যা হয়নি। ধন্যবাদ ভূত এফেক্টকে আমার গল্পটি সিলেক্ট করার জন্য। তো এই ছিল আমাদের আজকের ঘটনা। আশা করি সবার ভালো লেগেছে এবং সেই সাথে কমেন্ট বক্সে আপনাদের মতামতটি জানাবেন। এবং যারা যারা আমাদেরকে ঘটনা পাঠাতে চান তারা অবশ্যই ডেসক্রিপশনে থাকা জিমেল অ্যাকাউন্টটিতে ঘটনা পাঠিয়ে দেবেন। ভূত এফেক্টে আপনার ঘটনাটি সিলেক্ট হলে আমরা আপনাকে জিমেলের মাধ্যমে জানিয়ে দেব।